অবস্থাটা আন্দাজ করতে পেরেছে, তাই কাশির ভান করে আমার ঘোর কাটিয়ে দিল। সাথে সাথে কল্পবিলাস থেকে বাস্তবে ফিরে আসলাম আমি। বাস্তবে ফিরতেই মনে পড়লো জাংকুক নামক প্রাণীটি কতটা অসহ্যকর, তাই কম্বল ছড়িয়ে বিরক্তি সুরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কিশোরী? সকাল হতে না হতে সাইক্লোনের মতো হাজির হচ্ছিস কেন? জাংকুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সাহসা উত্তর দিল, দেখতে আসলাম বেঁচে আছিস নাকি মরে গেছিস। মরে গেলে খুশি হতে নাকি? খুশি হতাম কিনা জানি না, তবে ব্যাপারটা মন্দ হতো না। জাংকুকের বিরক্তিকর সংলাপ এড়িয়ে যাওয়ার জন্য হোস্টেল সুপারকে ডেকে তে বলল, এটা যে একটা গার্লস হোস্টেল, সেটা কি আপনারা ভুলে যান? এমন একটা কম বয়সী ছেলেকে ঢুকতে দেন কি করে, তাও আবার আমার বেডরুমে, আমার পারমিশন ছাড়া? আমি তো দরজা লক করে রেখেছিলাম, তাহলে ঢুকলো কি করে? এক্সকিউজ মি ম্যাডাম, বড় ভাই শব্দটার মানে বুঝেন? আমি এখানে প্রেম করতে আসিনি। আপনি কখন কি করছেন তার খোঁজ রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আপনার মা অলিখিত নীতির মতো আপনাকে অলিখিতভাবে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এখানে আমি আপনার লিগ্যাল গার্জিয়ান, বুঝেছেন? আপনাকে তো বিশ্বাস নেই, হয়তো দরজা বন্ধ করার আগে হাতে শিরাক কেটে পড়ে থাকবেন, অথবা তেলাপোকার ভয়ে হার্ট ফেল করে মারা যাবেন, আবার রুমে বসে প্রেমালাপ করা বা সিগারেট খেতেও পারেন। আপনাকে কোনো বিশ্বাস নেই, তাই ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢুকলাম। হোস্টেলে প্রতি রুমে ডুপ্লিকেট চাবি রয়েছে, কারণ মেয়েরা একটু মেন্টাল টাইপের, বোঝে কম করে বেশি। আবার কখন কাকে ফাঁসিয়ে দিবে বলা তো যায় না, তাই রাখা হয়। আর বাকি রইলো অন্য মেয়েদের কথা। তোকে যেমন ছোট বোনের চোখে দেখি, তেমনি এখানকার সবাই আমার ছোট বোন, বুঝেছিস? নিকুচি করেছে তোর বোনের। ইচ্ছা করছে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজের পৈশাচিক আত্মাটাকে শান্তি দেই, কিন্তু এমন সুঠাম দেহের অধিকারী ব্যক্তিকে আমার মতো পুচকে মেয়ে ফেলে দেওয়া তো দূর, একজন নড়াতেও পারবো না। তার উপর আবার মারামারিতে দক্ষ ছেলে, তাই মনের সুপ্ত ইচ্ছাটাকে কবর দিয়ে দিলাম। এই বিড়বিড় করা বন্ধ কর। বল, এতক্ষণ ডাকার পরে দরজা খুললি না কেন? আমার কথা ছাড়, তুই এখানে এসেছিস কেন সেটা বল। শোন, একদম নাকামি করবি না, যত যাই কর, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ইটস ফাইনাল। আমি আর ন্যাকামি? কেমনে কি? আমি কোন দুঃখে ন্যাকামি করতে যাব শুনি? কেন? তুই রাতে আমাকে ব্লক করেছিস, সেজন্য তো এসেছিস, তাই না? এখন হ্যান্ড ক্যান টেবিল ফ্যান বুঝিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলবি, তাই তো? আজব মেয়ে বটে তুই একটা। ব্লক করার কারণ ছিল তাই করে দিয়েছি, তার জন্য তোর কাছে কৈফিয়ত কেন দিব? আমার অ্যাকাউন্ট, আমি কাকে ব্লক করব তার অনুমতি নিশ্চয় কোনো মাথা মোটা মেয়ের কাছ থেকে নিব না, তাই না? নেহাত আমি তোর গার্জিয়ান, তাই তোর নাম্বারটা ব্লক লিস্টে রাখতে পারি নাই, তা না হলে সেটাও রেখে দিতাম। রাখার বাকি রেখেছিস কি? তার মানে বলতে চাচ্ছিস আমি দায়িত্বহীন? মোটেই না। তোর নাম্বার আমি ব্লক করিনি। রাতে যদিও ফোন দিয়ে থাকিস তাহলে কল ফরওয়ার্ড করা ছিল, মেসেজ খারাপ ছিল তাই ফরওয়ার্ড করে রেখেছিলাম, শুধু ফেসবুকে ব্লক করেছি। এই চুপ থাক তো, তোর মতো হনুমানের সাথে কি এক থাকতে চাই? যা তো এখান থেকে যা, সকাল সকাল মাথাটা খাস না, বিদায় হ। সেটাই, এখানে বেশিক্ষণ থাকার ইচ্ছা আমারও নেই। চারদিকে কেমন মেয়েলি মেয়েলি ভাব দেখলে গা গুলিয়ে বমি পায়। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নে, ছোট মা ডেকেছে, বলেছে তোকে নিয়ে যেতে। না, আমি যাব না, আমি কোথাও যাব না। তোর মতামত কে জানতে চেয়েছে? 2 মিনিট টাইম দিলাম, নাইট ড্রেস তাড়াতাড়ি চেঞ্জ করবি। আমি যাব না, শুনতে পাসনি? আমার বলতে দেরি হলো, আমার হাতটা ধরতে ভাইয়ার দেরি হলো না। অসম্ভব জোরে চেপে ধরেছে হাতটা, পারলে এখনই ভেঙে দেয়। টানতে টানতে নিয়ে নিচে নামছে, হাত মুচড়ামুচিতে পুরো লাল হয়ে গিয়েছে, তবু ওর কাছ থেকে ছাড়াতে পারলাম না। নিচে এসে রিসেপশনে সাইন করে দিয়ে বলল, ফুপুমণি তো ফোন করেছিল তাই না? বলে দিয়েছে নিশ্চয়, নিয়ে যাচ্ছি, রাতে দিয়ে যাব। রিসেপশনের ম্যাডাম অনুমতি দিতেই ভাই আমাকে টেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। ওদের হাবভাব দেখে মনেই হচ্ছে না যেন আমি মানুষ নই, কোনো পূর্ণ, যার নিজের কোনো মতামত নেই, তাকে নিয়ে যা খুশি করা যায়। নিজেকে মানুষ প্রমাণ করার উদ্দেশ্যে যতটা সম্ভব চেঁচিয়ে বলে উঠলাম, আমার কি কোনো স্বাধীনতা নেই? তোদের যখন যা ইচ্ছে তাই করবি? কিছুটা অপ্রস্তুত হলে তবে তার আচরণে কোনো পরিবর্তন ঘটলো না। হাতটা একটু হালকা করে দিয়ে শান্ত গলায় বলল, নে, কে বললো? আছে তো, তবে বিয়ের পর যা মন চায় তাই করিস। এখন আপাতত এভাবে চলতে হবে। কথাটি বলেই রিস্কা ডাকলো ভাইয়া। রিস্কার কাছে আসতেই আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, ওর যাওয়া আটকানোর কোনো উপায় নেই জানি, তাই বাড়াবাড়ি করলাম না, তবে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলাম, রিস্কায় যাবো, বাইক আনিসনি? আমার বাইকে মেয়েদের চড়া নিষেধ। বেশি কথা না বলে তাড়াতাড়ি ওঠ। কথা বাড়িয়ে লাভ হবে না বুঝতে পেরে রিস্কায় উঠে বসলাম। ভাবলাম ভাইয়া হয়তো বাইকে যাবে আর সেই সুযোগে আমি পালাবো, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ভাইয়া টুপ করে আমার পাশে বসে পড়লো। পৃথিবীর অষ্টম আশ্চর্য বোধহয় রিস্কায় বসা ভাইয়ার হতে চলেছে, কেননা এর আগে
কেউ কখনো তাকে রিস্কা চড়তে দেখেনি। ছোট থেকে দেখেছি নিজের সাইকেল, তারপর বড় হয়ে নিজের বাইক ছাড়া এক পা ফেলে না সে। নিজের বাইকের অসুখ করলে বন্ধুটা হলেও ধান নিয়ে আসে। রিস্কায় চড়তে নাকি তার অসহ্য লাগে। এর চেয়ে তার নাকি হেঁটে যাওয়া ভালো। কত করে বলেছি একটা দিন আমাকে নিয়ে রিস্কায় ঘুরতে, কিন্তু কোনোদিন রাজি হয়নি। সেই ব্যক্তি আজ হঠাৎ রিস্কায় ব্যাপারটা ঠিক হজম হলো না। আমি হা করে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া নিজের ফোনটা বের করতে করতে আমাকে বলল, অ্যাটিস্টিকদের মতো আচরণ বন্ধ কর, তা না হলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাব। কথাটি বলেই ভাইয়া ফোন টিপতে শুরু হয়ে গেল। আমি নামক অস্তিত্বটাকে ভুলে গেল। আমি যে তার হাত পা বিদ্যমান একজন মানুষ তার পাশে বসে আছি সেটা মুহূর্তের মধ্যে ভুলে গেল সে। ফোনে ব্যস্ত হয়ে পড়লো। হয়তো নন্দিনীর সাথে এসএমএস করছে। মন ভার করে চুপচাপ বসে আছি, কিন্তু উপরওয়ালা বোধহয় সেটা পছন্দ হয়নি। তাই হঠাৎ করে লক্ষ্য করলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তবে বেশ অস্বস্তিতে ভুগছি, কিন্তু কিছু বলতে পারছি না। ইচ্ছা করছে নেমে গিয়ে সব কটা মাথা ফাটিয়ে দেই। মনে মনে সবার গোষ্ঠী উদ্ধার করছিলাম। হঠাৎ ভাইয়া বলে উঠলো, সমস্যাটা যারা তাকিয়ে আছে তাদের নয়, বরং যে নাইট ড্রেসে খালি পায়ে বাইরে বেরিয়েছে তার। কোনো সুস্থ মানুষ এই অবস্থায় বাইরে আসতে পারে না, ব্যাপারটা অনেকেরই অজানা। ভাইয়া তো মনে হয় কথাটা আমাকেই বললো, কিন্তু ও তো এখনো ফোনের দিকে তাকিয়ে আছে। তাহলে কে কার দিকে তাকিয়ে আছে কি করে বুঝলো? আমি জিজ্ঞাসা করার আগেই উত্তর পেলাম। যে কোনো একদিকে এক বিষয়ে মনোযোগ দিয়ে বসে থাকলে এতদিনে রাস্তায় পড়ে মরে থাকতাম। নিজের সেফটির জন্যই কারণ ছাড়া চারপাশে খেয়াল রাখাটা অভ্যাস হয়ে গিয়েছে। আমি কিছু বলার আগেই ও কিভাবে সব বুঝে যায়, আর যা বোঝাতে চাই তা বলেও কেন বোঝাতে পারি না। ব্যাপারটা বোধগম্য হলো না আমার। রিস্কা চলছে, এটা অটো চালিত রিস্কা না, তাই একটু সময় লাগছে। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, হিমময় বাতাস বইছে। এত তো সকাল, তার উপর শুধু নাইট ড্রেস পরে বাইরে চলে এসেছি। পায়ে জুতাও নেই। চৈত্র প্রবাহের প্রকোপে আমার প্রায় জমে যাওয়ার মতো অবস্থা। ছোট থেকে আমার ঠান্ডার সমস্যা আছে, তাই অল্প হওয়াতেও বেশ কষ্ট হচ্ছে। ভাইয়ার গায়ে ব্লেজার আছে, কিন্তু এই অসহ্যকর ব্যক্তিটির কাছে আমি সাহায্য চাইবো না, কিছুতেই না। তাতে যদি মরেও যেতে হয় যাব, কোনো আফসোস নেই। কিন্তু হাত পা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস মনের নিঃশ্বাস উপেক্ষা করে কবিতরের বাচ্চার ন্যায় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। কিছুতেই শান্ত করতে পারছি না। কিছুক্ষণ পর ভাইয়া ফোনটা পকেটে রেখে বলে উঠলো, মেয়ে মানে আলকাপেরা, এসব আমার ঘাড়ে কেন যে এসে পড়ে বুঝি না। এই হাঁপানি রোগীর মতো এমন কাঁপাকাঁপি করছিস কেন? তখন বলেছিলাম ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে আয়, ভালো লাগেনি? এখন এমন করছিস কেন? যত সব আজাইরা ঝামেলা।